জানেন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তুরাগ নদীর তীরে দুই পক্ষের মধ্যে এক ধরনের সংঘর্ষ হয়েছে। সেটি কেন হয়েছে এবং সারা বাংলাদেশ সহ পৃথিবীতে আলোচিত একটা বিষয় হচ্ছে তুরাগ তীর। তুরাগ তীর কেন রক্তাক্ত সেই বিষয়ে আমরা নানান কথা শুনছি এবং কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে। কেন গ্রেফতার করা হয়েছে, তারা কি সত্যি অপরাধী কিনা, তারা কি আক্রমণের সাথে জড়িত কিনা, আহত হয়েছেন শতাধিক এবং বলা হয়েছে 4 জনের মতো নিহত হয়েছে। এই বিষয়ে নানান মতামত পক্ষে বিপক্ষে চলছে এবং কেউ বলছেন যে আগামীতে অর্থাৎ বিশ্ব ইজতেমা যখন হওয়ার কথা সেটা আদৌ হবে কিনা, এবার সেভাবে সম্ভব কিনা বিগত বছরগুলোর মতো শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা পালন করার। আজকে আমরা এই অনুষ্ঠানে বলা হচ্ছে যে জুবায়ের মাওলানা জুবায়ের পন্থী অনুসারী, জুবায়ের অনুসারী আছেন, মাওলানা সাদের অনুসারী রয়েছেন, দুই জনেরই অনুসারী রয়েছেন এবং তাদের মধ্যে নানান বিষয়ে তর্ক বিতর্ক চলছে। আমরা আজকে মাওলানা সাদ অনুসারী যারা রয়েছেন তাদের মধ্য থেকে দুইজনকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এবং এর পরবর্তীতে আমরা জুবায়ের অনুসারী, মাওলানা জুবায়েরের অনুসারী যারা রয়েছেন তাদের মধ্য থেকে কয়েকজনকে আনার চেষ্টা করব আমাদের এই সরাসরি অনুষ্ঠানে। আজকে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা দুজন হচ্ছেন, আমি পরিচয় করে দিতে চাই, আমাদের সাথে যুক্ত করে নেব মুফতি সৈয়দ ওসামা ইসলাম, তাকে আমরা যুক্ত করে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি, আছি, ভালো আছি, ভালো। ইসমাইল ভাই, আপনি কানাডা থেকে? জি, আমি কানাডা থেকে। আমরা এবারে যুক্ত করে নিচ্ছি আমাদের আরো একজন অতিথি, মুফতি আজিম উদ্দিন। তিনি হচ্ছেন ইমাম ও খতিব কাকরাইল মসজিদ। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, খন্দকার ইসমাইল ভাই, আল্লাহ পাকের মেহেরবানি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আচ্ছা, আমাদের আজকের বিষয় হচ্ছে রক্তাক্ত তুরাগ তীর। এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। এই যে শব্দটি উচ্চারণও আমরা করতে চাই না, কিন্তু উচ্চারণ করতে হচ্ছে। আমরা দেখেছি বিগত কয়েকদিন যাবৎ এই বিষয়টি নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। গ্রেফতার, আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে এবং সারা পৃথিবীতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সারা পৃথিবী থেকে কিন্তু মুসলিম সমাজ বা তাবলিগের অনুসারী যারা আছেন তারা এখানে জড়ো হন এবং এটি বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের দেশে এত বড় একটা ধর্মীয় অনুষ্ঠান প্রতি বছর আমাদের এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এবার আমরা এর ব্যতিক্রম দেখতে পাচ্ছি। তুরাগ তীরে এবারে বিশ্ব ইজতেমা আদৌ অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আমি প্রথমে মুফতি আজিমউদ্দিন আপনার কাছে একটু আসব যে কখন থেকে মাওলানা সাদ অনুসারী এবং মাওলানা জুবায়ের অনুসারী এই কথাটি প্রচলিত হয়েছে এবং দুই পক্ষ ভিন্ন ভিন্ন ভাবে আপনারা বিশ্ব ইজতেমা করে থাকেন, একটু যদি ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খন্দকার ইসমাইল ভাই সহ যারা শ্রোতা সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ দিয়ে আমি আমার এই প্রোগ্রামের কথা শুরু করব। আসলে এই কথাটাই ভুল যে আমরা সাদ অনুসারী। আমরা সাদ অনুসারী না, আমরা তবলিগওয়ালা, সাধারণ তবলিগের সাথী। কেন এই কথাটা বলছি? এই পরিচয়টা আমাদের দীর্ঘ 100 বছর ধরে এই পরিচয়টাকে আমরা লালন করি। কেন? তবলিগ যে বিশ্ব মার্কাজ, সারা বিশ্বের যেটা কেন্দ্র, নিজামউদ্দিন দিল্লির যে মার্কাজ, সেখান থেকে সারা বিশ্বে পরিচালিত হয়ে আসছে। আমরা সেই ধারাবাহিকতায় তবলিগকে আজও অব্যাহত রেখেছি। সেই হিসেবে আমাদের নতুন কোন নামের প্রয়োজন নেই। যারা নিজামউদ্দিন মার্কাজের সাথে বিদ্রোহ করে আলাদা দল গঠন করেছে তাদের জোবায়েরপন্থী বা সুরাপন্থী যে কোনো নতুন নামের প্রয়োজন হতে পারে। আমাদের কোনো নতুন নামে আমরা নিজেদেরকে পরিচিত করি না, করতে পছন্দ করি না। আপনারা হয়তো বিভিন্ন জি 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 প্লিজ প্লিজ বলুন। এই কথা আপনারা অনলাইন বিভিন্ন মাধ্যমে জেনেছেন। 2015 সাল থেকেই তবলিগের কিছু মানুষ যে মূল মার্কাজ থেকে বিদ্রোহ করেছে, এটা প্রকাশ্যে আসছে 2015 সাল থেকে। জি, এই 15 সালে পাকিস্তানে একটা ইজতেমা হয়, ওসামা ভাই আরো ভালো বলতে পারবেন, যেখানে নতুন একটা প্রস্তাবনা দেয়া হয় যে আলমী মার্কাজ যেটা নিজামউদ্দিন, এর বাইরে আমরা বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই 3 দেশের মুরব্বীদেরকে মিলিয়ে একটা কম্বাইন্ড একটা শুরা কমিটি গঠন করব, যারা সারা বিশ্বে তবলিগ পরিচালনার মূল নীতি নির্ধারক বলে বিবেচিত হবে। এটা কারো কারো একটা প্রস্তাবনা ছিল। এটা তবলিগে আপনারা জানেন একটা সিস্টেম আছে যে ওয়ার্ল্ড ওয়ে কোনো নীতি পরিবর্তন করতে হলে সেটা ওয়ার্ল্ড ক্লাস কোনো ইজতেমা বা ওয়ার্ল্ড ক্লাস কোনো ইভেন্টের মধ্যে এটাকে সিদ্ধান্ত নিতে হয়, একটা পরামর্শ গঠিত হয়, সেই পরামর্শের মধ্যে নীতি নির্ধারকরা থাকেন, তাদের ফয়সালার মাধ্যমেই নতুন কোনো সিদ্ধান্ত আসে। কিন্তু আমাদের যারা শুরার প্রস্তাব যারা দিয়েছেন এরা আজও পর্যন্ত এই প্রমাণ কাউকে দেখাতে পারেননি এবং পারবেও না যে এই যে শুরা কমিটি গঠন এটা কোন মশওয়ারায় উত্থাপিত হয়েছে।
এবং সেই মশওয়ারায় কে এটা ফয়সালা করেছে। অর্থাৎ এই যে প্রস্তাবনাটা, এই প্রস্তাবনাটার কোনো মানে বাবা মাই নেই, এটার কোনো ঠিকানাই নেই। এই প্রস্তাবনাটা কেউ কেউ চিন্তা করেছে, সেটা হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলী তবলিগের একজন বড় মুরব্বী ছিলেন, পাকিস্তানের মুরব্বী। তার কাছ থেকে, তার বয়সের ভারে নব্য ছিলেন, প্রায় 90 বছরের উপরের বয়স্ক মানুষ, তার থেকে একটা সাইন নিয়ে যে আমরা সবাই একমত, এখান থেকে এই প্রস্তাবনাটা তারা সারা বিশ্বে পরিচালনার জন্য চেষ্টা করেছেন। জি। বাংলাদেশের মাওলানা জুবাইর পন্থী যারা, তারা প্রথমে কিন্তু পাকিস্তানে এই অন্যায় প্রস্তাবনাটাকে তারা মেনে নেন। পরবর্তীতে তারা কোনো কারো ইন্ধনে পড়ে সেই প্রস্তাবনাটার মধ্যে তারা স্বীকার করেন বা সেই প্রস্তাবনাটা গ্রহণ করে তারা একটা আলাদা নাম গ্রহণ করেন যে আমরা সুরাপন্থী, আমরা নিজামুদ্দিনকে আর মানি না। মূলত আচ্ছা, সেইখান থেকে দুইটা দল, কিন্তু দ্বন্দ্বটা দুই ভাগে শুরু। ইস্তেমা কিন্তু দ্বন্দ্বটা শুরু। আচ্ছা, তো আমি একটু বলি, আপনি তার মানে যেটা বলতে চেয়েছেন যে মাওলানা সাদ পন্থী আসলে কেউ নেই। না, সাতপন্থী বলে এটা কেউ নেই, এটা একটা এটার একটু আর 1 মিনিট যদি ভুল। একটু ব্যাখ্যা করেন দর্শকদের জন্য প্লিজ। মানে আমরা তো জুবায়ের পন্থী, মাওলানা জুবায়ের পন্থী, মাওলানা সাদ পন্থী বলে জানি। সাদ পন্থী নেই মানেটা একটু যদি আর 1 মিনিট ব্যাখ্যা করেন, তারপর আমরা ওসামা ইসলাম সাহেবের কাছে যাব। আমি আপনাকে একদম শর্ট কাট আপনাকে আমি যেটা বলতে চাই, আজকে যদি মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম ইন্তেকাল করেন, তাহলে কালকে কি আমরা তবলিগ ছেড়ে দিব? আমরা তো তবলিগ ছাড়বো না। কেন? সাদ সাহেবের পরে নিজামুদ্দিন যে মূল মার্কাজ, সারা বিশ্বে যেই মার্কাজ থেকে তবলিগ প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালিত হয়ে আসছে, সেখানে আবার নতুন যে কেউ আমির হবে আমরা তাকে মানবো। সুতরাং সাদ সাহেব তবলিগের একজন অস্থায়ী ব্যক্তি, আজকে যদি উনি না থাকেন কালকে আমরা আরেকজনকে মানবো। এই ধারাবাহিকতায় 100 বছর ধরে তবলিগ চলে আসছে। তবলিগ আচ্ছা, আমরা একটা বিষয় ক্লিয়ার হতে চাই। তার মানে কি সাদ সাহেব, কি মাওলানা সাদ সাহেব সারা পৃথিবীর তাবলিগ জামাতের আমির এখন আছেন? হ্যাঁ, এটা বাংলাদেশে 2016-তে বা 17 শুরুতে যে ইস্তেমা হলো, প্রায় 100 রাষ্ট্রের মেহমানদের উপস্থিতিতে, সেখানে জুবায়ের গ্রুপের একজন শুরা সদস্য যিনি বিচারক ছিলেন, ফয়সাল ছিলেন, তার উপস্থিতিতে তার ফয়সালার মাধ্যমে মাওলানা সাদ সাহেব সারা বিশ্বের জন্য মানে সবার অকুণ্ঠ সমর্থনের মাধ্যমে উনি বিশ্ব আমির বলে নির্বাচিত হন। যারা বলে উনি অটো আমির হয়ে গিয়েছেন, এটা হচ্ছে তার বিরুদ্ধে প্রকাশ্য একটা অপবাদ। আচ্ছা, আমরা দর্শকদের কাছে ক্লিয়ার হলাম কিছুটা কেন সাদপন্থী, মাওলানা সাদপন্থী নেই। এবার আমরা, প্রিয় দর্শক, আমরা তখন কথা বলছিলাম মুফতি আজিমউদ্দিন, তিনি হচ্ছেন ইমাম ও খতিব কাকরাইল মসজিদ। আমাদের আজকের বিষয় হচ্ছে রক্তাক্ত তুরাগ তীর। দেশে বিদেশে দর্শক মন্ডলী আজকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা লাইভটি একটু শেয়ার করে দিবেন। আমরা আজকে আমরা আপনার দর্শকদের বোঝার জন্য সাদপন্থী, মাওলানা সাদ অনুসারী যারা আছেন তাদের মধ্যে থেকে 2 জনকে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু আমরা প্রথম বক্তার বক্তব্য যেটা শুনলাম, সাদ পন্থী বলে আসলে সাদ অনুসারী বলে কেউ নেই, এটাই মূল তাবলিগ, এটাই আমরা বুঝতে পেরেছি। এবার আমি মুফতি সৈয়দ ওসামা ইসলাম আপনার কাছে যাব। যেই বিষয়গুলোর স্পেসিফিক বলবেন, যেই বিষয়গুলো নিয়ে আপনারা সেই দ্বন্দ্বের কারণে জুবায়ের পন্থী, মাওলানা জুবায়ের পন্থী হয়েছেন, সেই বিষয়গুলো কি, আসলে কোন কোন বিষয়ে আপনাদের আকীদাগত একটা মতানৈক্য দেখা দিয়েছে? আলহামদুলিল্লাহ। আসলে তবলিগের মধ্যে যে পরিস্থিতি এখন চলতেছে, জি। এই পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি। এটা আমরা কেউ আশাও করি না এবং কেউ এটা চাই না যেটার 1 মুহূর্ত বা 1 দিনও 1 মিনিটও এই পরিস্থিতি আগে বাড়ুক। যে ঘটনা ঘটেছে 18 ডিসেম্বর, জি। প্রথমত এটার জন্য আমরা সবাই লজ্জিত। আমাদের দেশের সমস্ত মানুষ লজ্জিত। পুরা পৃথিবী তাকিয়েছিল আমাদের দিকে, আমাদের ইস্তেমার দিকে, আমাদের জোরের দিকে। তো শয়তানের ওয়াসওয়াসায় এই কাজ, শয়তান এসে আমাদের মধ্যে একটা ঝগড়া লাগিয়ে দিয়ে চলে যায়। যাই হোক, আমরা সেই প্রশ্নে যাব, আমরা আমি সেদিকে যেটা যাব। বলতে চাচ্ছি কেন যে রক্তাক্ত হলো তুরাগ তীর? আমি জি। আপনার প্রশ্নের উত্তরের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে আসলে আকীদাগত কোনো পার্থক্য নাই। এখানে তবলিগের কিছু উসুল, কিছু তবলিগের নিয়ম কানুন, সেই কানুনগুলাকে জুবায়ের পন্থী ভাই যারা আছেন বা তাদের মুরব্বীরা যারা আছেন তারা এটা মানবেন না। এই বিধায় তারা এখান থেকে আলাদা হয়ে যান। তার মধ্যে মূল একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এটাই যে ইমারত এবং আমির দিয়ে যে তবলিগের মেহনত গত 100 বছর থেকে পুরো পৃথিবীতে চলে আসতেছে এবং তার পরবর্তীতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে এই পর্যন্ত ইমারতের মাধ্যমে দ্বীনের যে কোনো কাজ দুনিয়াতে চলে আসতেছে আমির হওয়া। এবং আল্লাহ রসুলের হাদিস আছে, যদি 2 জন হও তার মধ্যে একজন আমির, 3 জন থাকলে তার মধ্যে অবশ্যই একজন আমির বানাও, আর না হলে তোমাদের মধ্যে শয়তান ঢুকবে। সো ওই মূলনীতিতে তবলিগের মেহনত ইমারতের আন্ডারে, আমিরের আন্ডারে চলে আসতেছে। ওনাদের কথা হচ্ছে যে আমরা আমির মানব না।
মৌলানা সাদ সাহেবের বিরুদ্ধে যে অ্যালিগেশন গুলা তারা লাগায়, এগুলা আসলে ওনাকে বিতর্কিত করার জন্য, মিথ্যা সত্য মিলিয়ে তাকে বিতর্কিত করার জন্য একটা জিনিস, একটা অস্ত্র এটা। যে প্রথমেই যদি আমরা বলি আমরা আমির মানবো না, তাহলে তো তাদেরকে মানুষ ধরবে, তোমরা কেন মানবা না। তারা ওই আগে আমির মানবো না এটা না বলে তারা ওনার বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন গুলা লাগালো, যাতে করে এই লোকটা বিতর্কিত হয়ে যায় আর তাকে সরানো তাদের জন্য সহজ হয়ে যায়। তো আচ্ছা, তাদের মাওলানা মূল সাদ সাহেব কখন থেকে আমি তাবলিগের আমির হয়েছেন একটু যদি আমাদের বলেন? তবলিগের 1924 সালে মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ শুরু করছিলেন, উনি তবলিগের আমির ছিলেন। পরবর্তীতে জি, ওনার ছেলেকে উনি নিজে আমির বানিয়ে যান, মৌলানা ইউসুফ সাহেব জি, রহমতুল্লাহ, উনি তবলিগের আমির ছিলেন। পরবর্তীতে মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, তো পরামর্শ করে আমির বানানো হয় মৌলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি তবলিগের 30 বছর আমির ছিলেন, উনি মারা যান 1995 সালে। জি, জি। 1995 সালে আমির বানানোর জন্য 10 জনের একটা জামাত বানানো হয়, ওনারা বসেন এবং ওর মধ্যে মৌলানা সাদ সাহেবকে এবং ওনার আরেক চাচা মৌলানা জুবাইরুল হাসান সাহেব, এই দুইজনকে মূলত একটা জামাত, এবং তার মধ্যে মৌলানা সাদ সাহেবের নানা মৌলানা জোহেরুল হাসান সাহেবকে, এই 3 জনের একটা জামাত বানানো হয়। এবং বলা হয় যে এই 2 জন, ওনাদের বয়স যেহেতু একটু কম আর নানার বয়স বেশি, তো নানার মাথে হাতে এই 2 জন তবলিগের মেহনত নিয়ে চলতে থাকবে। এবং পরবর্তীতে এটা একটা, আচ্ছা ফিলহাল তখন আপাতত এই 3 জনকে দায়িত্ব দেওয়া হয়। এবং ওনার নানা যখন ইন্তেকাল করেন, তার পরবর্তী থেকে মৌলানা সাদ সাহেব এই তবলিগের সমস্ত ফয়সলাগুলা, সমস্ত কাজের দায়িত্ব নিজের হাতে নিয়ে নেন। এবং জুবাইরুল হাসান সাহেব দ্বিতীয় আরেকজন যিনি ছিলেন, উনি সবসময় ওনার সাথে থাকেন এবং ওনার সঙ্গ দেন। আমি ছোটবেলা থেকে 1988 সাল থেকেই বা 87 সাল থেকে নিজামুদ্দিন, আমাদের যে মার্কাজ পুরো পৃথিবীর, ওখানে যাওয়া আসা। এবং আমি ছোটবেলা থেকে 95 এর পরের থেকেও, তারপরে 97 থেকে যখন মৌলানা জহিরুল হাসান সাহেব ইন্তেকাল করলেন, তখন থেকেও খুব কাছের ওনাদের নিজামুদ্দিনে যাওয়া, ওনাদের মার্কাজে একত্রিত হওয়া বসা, এগুলোর সাথে জড়িত থাকার কারণে আমি এটা দেখেছি যে সমস্ত ফয়সলা গুলো মৌলানা সাদ সাহেব করতেন, আর জুবাইরুল হাসান সাহেব ওনার সাথে বসা থাকতেন, উনি সায় দিতেন যে হ্যাঁ আমিও একমত আছি। যার কারণে 97 সালে যখন মৌলানা জহিরুল হাসান সাহেব ইন্তেকাল করলেন, তারপরের থেকে 2014 পর্যন্ত মৌলানা সাদ সাহেব সমস্ত ফয়সলা করে আসছেন, যেমন উনি আমিরই ছিলেন। তারপরে মৌলানা জুবাইরুল হাসান সাহেব যখন ইন্তেকাল করেন, তো একজনই বাকি থাকে ওই যে 3 জনের মধ্যে। তো ওনারা এটাই চেয়েছিলেন যে আমির একজনই হবে। এবং যখন ওই মাশওয়ারাটা হয় যে 3 জন, তখন আমার বাবা তবলিগের বাংলাদেশের শুরা, উনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা তো বসছিলেন একজন আমির বানানোর জন্য, 3 জন কেন বানালেন। তো ওনারা এটা বলেছিলেন যে আমরা 3 জন বানিয়েছি, কিন্তু এটা আপাতত, আর চলতে চলতে একজনই থেকে যাবে। মানে ওনাদের উদ্দেশ্য ছিল একজনকেই নির্ধারণ করা। কিন্তু যেহেতু ওই সময় একটা পরিস্থিতি ছিল, তো ওনারা 3 জনকে দায়িত্ব দিয়েছিলেন। তো 2014 সাল থেকে যখন ইন্তেকাল করেন, মৌলানা সাদ সাহেব নিজে পুরো জিম্মাদারি আগের থেকেও সামলাচ্ছিলেন, ওই সময় উনি এটাকে নিয়ে আগে বাড়তে থাকেন। এবং 2015 সালে শেষের দিকে 16 সালে এনারা মতানৈক্য শুরু করে। আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। জি, জি, জি। কিছু, কিছু জি। বলা হয়, কিছু ইসলাম ধর্মের কিছু বিষয় নিয়ে মাওলানা সাদ সাহেবের সাথে দ্বন্দ্বের কারণেই কিন্তু মাওলানা জুবায়ের সাহেব আলাদা হয়ে না, এখন মৌলানা জুবাইর আ সাহেব আলাদা হন নাই। মৌলানা জুবাইরুল হাসান সাহেব, যিনি ওই যে 2 জনের একজন ছিলেন, উনি আলাদা হন নাই। বাংলাদেশের যে মৌলানা জুবাইর সাহেব, যিনি বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের কথা বলছি। আচ্ছা একটা জিনিস কি, বাংলাদেশের মৌলানা জুবাইর সাহেব উনি আলাদা হবেন তবলিগ থেকে নাকি হবেন না, না কি হবে, এটা তো আসলে মুখ্য একটা বিষয় নয়। এই জন্য যে পৃথিবীটা পুরা তবলিগের কাজটা পুরো পৃথিবী জুড়ে, 210টা দেশ জুড়ে। আচ্ছা, এখন এখানে একটা কথা বলি, সারা পৃথিবীতে কি মানে যেমন মাওলানা সাদ সাহেবের অনুসারী আছেন, তারা বিশ্ব ইজতেমায় একত্রিত হন, মাওলানা জুবায়ের সাহেব যিনি এখন আলাদা হয়েছেন, যার নেতৃত্ব রয়েছে, তার পক্ষে কি সারা পৃথিবীর সমর্থন না না রয়েছে? না না না। ওনার অনুসারীরা, এটার প্রমাণই হচ্ছে গত 6 বছরের ইজতেমা। গত 6 বছরের ইজতেমায় ওনাদের ইন্ডিয়ান মানুষই আসছে 1400, আর অন্যান্য দেশ থেকে 2 জন 4 জন 5 জন করে আসছে, সব মিলায় হচ্ছে 1500, সব মিলায় হচ্ছে 2000। লাস্ট ইজতেমায় ওনাদের হাইয়েস্ট যেটা আসছে 3000 সামথিং। এটা ওনাদের হিসাব, এটা ওনাদের হিসাব। তার মধ্যে 1500 ছিল ইন্ডিয়ান। সো উনার পুরো পৃথিবী জুড়ে কোনো এরকম ভক্ত নাই, বা ওই বিশ্ব ইজতেমা যেটা আমাদের দেশে হতো, এটা ওনারা আর করতে জি, পারতেছে না। যার কারণে আলহামদুলিল্লাহ মৌলানা সাদ সাহেব, যেহেতু আমাদের এটা হয়েছে কি, মনে করেন আপনি একটা এক্সাম্পল দেই, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে পুরো পৃথিবীর ব্যাংক গুলা জড়িত, অথবা আরো ছোট জি, এক্সাম্পল দেই, বাংলাদেশ যে গভর্নমেন্টের ব্যাংক, ওইটার সাথে পুরো বাংলাদেশের সব ব্যাংক গুলা জড়িত। হঠাৎ করে একটা ব্যাংক জি। যদি আলাদা হয়ে বলে যে আমি বাংলাদেশ ব্যাংকে মানি না, আমিই সবকিছু, তাহলে তো সে আলাদা হয়ে গেল। সব ব্যাংক তো তার সাথে জুড়বে না, সব ব্যাংক তো ওই বাংলাদেশ ও ব্যাংকের সাথে জড়িত। তো আচ্ছা, বাংলাদেশের ধন্যবাদ। মৌলানা জুবাইর সাহেব হ্যাঁ, যদি আলাদা হয়ে যায়, তো আমাদের মার্কাজ হচ্ছে নিজামুদ্দিন মার্কাজ, ওইটার সাথে জি। 100 বছর থেকে পুরো পৃথিবী জড়িত। তো হঠাৎ করে ওনার সাথে কেন আসবে মানুষ?
আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আমরা এবার প্রিয় দর্শক, আপনারা অনেকগুলো কমেন্টস করছেন, আপনারা আমাদের লাইভটি একটু শেয়ার করে দেবেন। আমরা আজকে পরিষ্কার হওয়ার জন্য যা দর্শকদের পক্ষ থেকে আমরা কিছু প্রশ্ন করবো এবং আমরা এই বিষয়গুলো আজকে জানতে চাইবো। এখন হচ্ছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন মুফতি আজিমউদ্দিন, তিনি হচ্ছেন ইমাম ও খতিব কাকরাইল মসজিদ। আমরা আপনার কাছে যাব। এবার আমরা এই সাম্প্রতিক বিষয়ে আসি যে 18 তারিখ ডিসেম্বর, 18 বা 17 তারিখ রাতে যে আক্রমণটা হয়েছে এবং সেটার জন্য আপনাদেরকে দায়ী করা হচ্ছে এবং পত্রপত্রিকা আমরা সেটা দেখছি এবং যার কারণে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, তুরাগতীর রক্তাক্ত হয়েছে এবং আপনাদের একজনকে মুয়াজ বিন নূর সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে এবং পরিকল্পনার অংশ হিসেবে, মাস্টার মাইন্ড হিসেবে। সেই ক্ষেত্রে যে 4 জন মৃত্যুবরণ করেছেন, শত শত আহত হয়েছেন এবং মৃত্যুবরণ যাদেরকে মারা হয়েছে এর জন্য আপনাদেরকে দায়ী করা হচ্ছে, এই বিষয়ে আপনাদের বক্তব্যটা কি একটু পরিষ্কার করবেন? শুরুতেই এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি যে মানুষগুলি দুনিয়া থেকে চলে গেল, তাদের বিদেহী আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। আপনি আচ্ছা, এখানে একটু কথা বলি। এই 4 জন, যে 4 জনের মৃত্যু হয়েছে, কি 4 জন কি ইন্তেকাল করেছেন, 4 জনকে মারা হয়েছে? 4 জন, বিষয়টা পরিষ্কার। 4 জন এই পর্যন্ত আমাদের কাছে এমন সংবাদ এসছে 3 জন সংবাদ, 4 জন। 4 জন। আচ্ছা, এই 4 জন কি, আমি যদি পক্ষ বিপক্ষের কথা বলি, মানে মাওলানা জুবায়ের পন্থী ওনার অনুসারীরা মারা গেছেন? আমাদের কাছে জি জি, ভাই 3 জন 3 জন। আর জি, জি। আপনাদের? না না, আপনাদের একজন, টোটাল টোটাল 3 জন। 3 জনই তার কি মধ্যে আমাদের 3 জনই কি মাওলানা জুবায়ের সাহেব অনুসারীদের মারা গেছেন? না, একজন না, আমাদের। এটা তো তাদের দাবি। এখনো আচ্ছা। একজন তো আমাদের, এটা একদমই স্পষ্ট। বাকি 2 জনও তাদের কিনা এটাও এখনো স্পষ্ট না। কোন একটা ঘটনা প্রমাণিত হওয়ার আগে না চূড়ান্ত ভাবে আমি দাবি করতে পারি, না তারা দাবি করতে পারে। 3 জন ইন্তেকাল হয়েছে এটা সত্য, একজন আমাদের পক্ষে এটা চূড়ান্ত, কিন্তু বাকি 2 জন তাদের পক্ষ কিনা, কারণ তারা আমাদের হসপিটালে যারা এখনো আছে, যারা একটু মুমূর্ষ অবস্থায়, যারা নিশ্চিত ভাবে আমাদের সাথী, তাদেরকে তাদের সাথী বলে চালায় দেওয়ার জন্য তাদের গার্ডিয়ানদের উপর ইতিমধ্যে তারা চাপ প্রয়োগ করছে। ঢাকা মেডিকেলে তাদের লোক বসায় রাখছে যে তোমরা খবরদারি কথা বলতে পারবে না যে সে নিজামুদ্দিনের অনুসারী, সে মারা গেলে সোজা কাকরাইলে আমাদের সাথী বলে চালাইতে হবে। তাহলে বাকি 2 জনে তাদের সাথী, এই কথা আসলে নিশ্চিত ভাবে কেউ বলতে পারে না। আচ্ছা, তো সেদিন কি হয়েছিল আসলে? আপনারা আক্রমণটা কিভাবে হলো, কারা প্রথমে শুরু করলো, এই বিষয়টি যদি একটু ক্লিয়ার করেন দর্শকদের জন্য। আমাদের যেহেতু এটাই হয়তো আপনার রক্তাক্ত তুরাক্তির নামের আজকের যে হেডলাইন আপনি দিয়েছেন, হয়তো মূল জি, আলোচনা জি। এখানে একটু সময় আমাকে দিবেন। জি, আমি প্লিজ। বলতে চাই, এটা আমি বলবো যে রাজনৈতিক যে ব্যক্তিবর্গ তবলিগের মধ্যে অনুপ্রবেশ করেছে বা করার চেষ্টা করছে, তাদের পুরা বাংলাদেশে তাদের অবস্থা জানান দেওয়ার জন্য, বা তারা একটা সংখ্যায় বাংলাদেশে আছে, বা একটা তাদের শক্তি প্রদর্শন করার জন্য একটা ইস্যুর প্রয়োজন ছিল। আমি বলবো জি, পরিকল্পিতভাবে সেই ইস্যুটা তৈরি করার জন্য টঙ্গীর এই নিরীহ তবলিগওয়ালাদেরকে আমি বলবো যে ব্যবহার করা হয়েছে। কারণ এই ঘটনাটা ঘটতে পারে, এটা তো 2018 সাল থেকে আমরা বুঝে এসেছি যে এরকম ঘটনা ঘটতে পারে, যার কারণে আমরা 3.5 মাস যাবৎ প্রশাসনকে আমরা 36টা চিঠি দিয়েছি সমঝোতার জন্য, দুই পক্ষকে নিয়ে গত 3 বসার মাস, জন্য। গত 3 মাস, গত 3 মাস। 3 মাস, 3.5 মাসে, জি, যাতে দুই পক্ষকে নিয়ে তারা বসে এরকম কোনো দুর্ঘটনার সৃষ্টি না হয়। দেখেন, আপনি যদি শুধু 18ই ডিসেম্বরের ঘটনাটাকে দেখেন বা 17 তারিখ দিবাগত রাত্রের ঘটনাটাকে দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে যে এরা কেন ঢুকলো। কিন্তু আপনি 3.5 মাসে আমাদের যে প্রচেষ্টাগুলি যদি দেখেন, তাহলে এই ব্যর্থতার দায় আমার উপর চাপানোর আগে আপনার প্রশ্ন যাবে প্রশাসনের কাছে, আপনার প্রশ্ন যাবে জুবায়েরপন্থীদের কাছে, আপনার প্রশ্ন যাবে যারা এই বিষয়ে আমাদের উপদেষ্টাদের মধ্যে দায়িত্বশীল ছিল, তাদের উপর আপনার প্রশ্ন যাবে। শুধু আমার উপর আপনি একলা দায় দিবেন না। আমরা এই ঘটনাটা এড়ানোর জন্য 3.5 মাস যাবৎ অব্যাহত ভাবে আমরা সব জায়গার মধ্যে আমরা চেষ্টা করেছি। প্রশাসনের এমন কোনো জায়গা নেই, গোয়েন্দা বিভাগের এমন কোনো জায়গা নেই যেখানে আমরা একাধিকবার আমরা যোগাযোগ করিনি। কেন? আচ্ছা, এই ঘটনা এড়ানোর জন্য যে কথাটি বলছেন, তার মানে কি আপনারা আশঙ্কা করছিলেন এরকম কিছু হতে পারে? এরকম কিছু তো আগে 2018 সালে হয়েছিল 1 ডিসেম্বরে। হ্যাঁ, জানি। সেটা হয়েছিল বিধায়ী তো আমরা সেই আশঙ্কায় ছিলাম। আমরা নিশ্চিতভাবে এটা জানি, এরকম দ্বিতীয় কোনো ঘটনা যদি ঘটে, আজকে সারা বাংলাদেশে আমাদের নিরীহ নিজামুদ্দিনের সাথীদের উপর যে আক্রমণগুলি হচ্ছে, ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, দোকানপাটের উপর আক্রমণ হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানের উপর আক্রমণ হচ্ছে, এবং বাড়ি থেকে হেফাজত কর্মীরা
জুবায়েরপন্থীরা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, নৃশংস আক্রমণ করছে, এই ঘটনাগুলি ঘটবে এটা তো আমরা 2018 থেকেই আমরা এই সবক পেয়েছি। দ্বিতীয়বার এরকম ঘটনা ঘটাবো এইরকম তো আমরা চিন্তাই করতে পারিনি। যার আচ্ছা, কারণে আপনার প্রশ্ন প্রশাসন, থেকে আমি একটু বলি, আপনি হেফাজতের কথা বলেন, হেফাজত কি তাবলিগের অংশ? এটা আমাদের জানার জন্য প্লিজ একটু বলবেন। দেখেন তাবলিগের একটা হচ্ছে কর্মী, আর একটা হচ্ছে তাবলিগকে ভালোবাসা। ভালোবাসা এক জিনিস আর কর্মী হওয়া আলাদা জিনিস। তবলিগের কর্মী হতে হলে তাকে আমাদের তবলিগের ভাষায় যেটাকে বলে 4 মাস তবলিগে নিয়মতান্ত্রিক সময় লাগাতে হয়। এরাই মূলত তবলিগের কর্মী। সাপোর্টার হিসেবে তো অনেক আছেন। আমাদের তবলিগ জানেন অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত সবাই তবলিগের মধ্যে আসে। জুবায়েরপন্থী যারা নিজামুদ্দিন থেকে কেটে গেল তখন তারা নিশ্চিতভাবে এটা বুঝে নিয়েছিল অল্প সময়ের মধ্যে যে আমরা কোনো রাজনৈতিক শক্তি বা বড় কোনো ইসলামী দলের সাথে যদি আমরা ঐক্য না করি তাহলে নিজামুদ্দিন ওয়ালাদের মোকাবেলায় আমরা টিকতে পারবো না। তখন তারা হেফাজতের এই প্ল্যাটফর্মটাকে তারা ব্যবহার করেছে, তাদেরকে বলেছে যে আলেম ওলামার অধীনেই তবলিগ চলবে। আর আলেম ওলামা অনেক আগে থেকেই তারা এটা চাচ্ছিল যে তবলিগ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সমাজের সর্বশ্রেণীর শিক্ষিত এবং ব্যবসায়ী সব শ্রেণীর মানুষ পাওয়া যায়। এই বৃহৎ দলটা যদি আমাদের সাথে আমরা নিতে পারি তাহলে আমাদের রাজনৈতিক শক্তি প্রদর্শনের জায়গাটা অনেক কলেবরে বর্ধিত হবে, আমাদের শক্তি বাড়বে। এটা মনে করে তারাও এই অফারটাকে লুফে নিয়েছিল। তা আমি বলবো যে ওই জুবায়েরপন্থী যারা তারা হেফাজতকে ডেকেছে বা হেফাজত তাদের সাথে এসেছে, উভয় মিলে আমাদেরকে আহ নিষ্পেষিত করা বলেন বা পরাজিত করা বলেন, আমাদেরকে দাবানো বলেন, এর জন্য তারা একত্রিত হয়েছে। তারা অরিজিনাল না, তবলিগের কোনো কর্মী না। করবি না এই কথাও প্রচলিত আছে, আমরা যেটা জানি এবং পত্রপত্রিকা আমরা যেটা দেখেছি, ইলেকট্রনিক মিডিয়াতে যেটা দেখেছি, সেটি হচ্ছে যে 18 তারিখ আপনাদের অংশে বহিরাগতরা ছিল এবং বহিরাগতরাই আক্রমণটি করেছে। এই বিষয়ে আপনাদের বক্তব্যটা কি এবং যে কারণে ধরপাকড় চলছে এখন? আমি ওই 18 তারিখের যে ঘটনাটা যদি আমি একটু সবিস্তারে বলি, দেখেন আমরা দুর্ঘটনা এড়ানোর জন্য সর্বাত্মক ভাবে আমরা প্রিপেয়ার ছিলাম, আমরা প্রস্তুত ছিলাম, প্রশাসনকে জানিয়েছি এবং আহ গাজীপুর ডিসি, এসপি, ওসি, তারপরে আপনার কমিশনার বারবার তাদের সাথে বসেছি। তারা এই ঘটনা 2-4 দিন আগে আমাদের সাথে বসেছিল, দুই পক্ষ থেকে আন্ডারটেকিং নিয়েছে যে জুবায়েরপন্থীরা মাঠ খালি করে দিবে, আমরা টঙ্গীর মাঠে আমরা ঢুকবো না। এটার ব্যাপারে আমরা আন্ডারটেকিং দিয়ে তারপরে এসেছি। তো এরপর আমাদের ময়দানে ঢুকার সরকার যদি ফয়সালা না করে এটার কোনো প্রশ্ন নাই। এবং তারা ওই আন্ডারটেকিং এর ওই দাবিকে বা তাদের ওই ওয়াদাকে তারা লঙ্ঘন করে তারা ময়দানের মধ্যেই জোরপূর্বক অবস্থান নেয়, যার কারণেই এই সংঘর্ষটা ঘটে। আর ঘটানোর জন্য যারা আগে থেকেই পায়তারা করছিল তারা আরেকটু সুন্দরভাবে পরিবেশটাকে এইভাবে তৈরি করে, সংঘর্ষের আগে তারা এমন কিছু বক্তব্য দেয় যে বক্তব্যের কারণে জুবায়েরপন্থীরা তারা প্রায় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ময়দানে আসতে তৈরি হয়ে যায়। এটা কিন্তু আমাদের কথা না, এটা উত্তরার গাজীপুরের প্রশাসনের লোকদের কথা, যারা তৈরি হয়েছিল। তারা ঘোষণা দিয়েছে যে আমরা রক্তের বন্যায় আমরা তুরাগ নদীকে ভাসিয়ে দিব। এই কথার অর্থ কি? আমরা দেখেন কোনোভাবে তাদের সাথে কেন সংঘর্ষে জড়াতে চাই না। আমরা জুবায়েরপন্থী যারা তাদেরকে মুসলমান মনে করি, মুমিন মনে করি। হতে পারে তার সাথে আমার মতের ভিন্নতার কারণে মিল না মিলার কারণে সে আলাদা, কিন্তু তাদের ভিতরে একটা চেতনা এরকম তৈরি হয়েছে যারা নিজামুদ্দিন অনুসারী সারা বাংলাদেশের আওয়াম জনগণের মধ্যে একটা এরকম আওয়াজ তারা চালানোর চেষ্টা করেছে যে আমরা ইসরায়েলে যাই। ওসামা ভাইয়ের বিরুদ্ধে সেদিন বলেছিল যে উনি ইসরায়েলে যায়, ইত্যাদি ইত্যাদি যত ধরনের অপবাদ, আমাদের গোমরা আমরা ইত্যাদি, এই সমস্ত অপবাদ দিয়ে সাধারণ যারা জনগণ বা মাদ্রাসার ছাত্র তাদের সামনে কিন্তু আমাদের চিত্রটা এমন তুলে ধরেছে যে আমরা ইহুদ নাসারার দালাল, এই জন্য আমাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গেছে। ওই চেতনাটা নিয়েই তারা ময়দানে এসেছিল, আমরা কিন্তু সেই চেতনা নিয়ে আসি নাই। আচ্ছা, ধন্যবাদ আপনার কাছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আবার আসবো। এবার আমরা মুফতি সৈয়দ ওসামা ইসলাম আপনার কাছে যাব যে মুফতি আজিমউদ্দিন বলেছেন যে আপনারা প্রশাসনের কাছে 3.5 মাস যাবত যোগাযোগ করেছেন, কথা বলেছেন, বেশ কতগুলো চিঠি দিয়েছেন এবং আপনাদের এবারের বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ করবার জন্য কি মূল দাবিটা কি ছিল সরকারের কাছে? আমরা দেখেছি আপনারা মাননীয় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছেন, কথা বলেছেন এবং আপনাদের ব্রিফিং আপনারা দিয়েছেন। আপনাদের মূল দাবিটা কি ছিল একটু ক্লিয়ার করবেন। আম, আমাদের তো ইজতেমা যেটা ওইটা হচ্ছে আমরা চাচ্ছিলাম, যেহেতু গত ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় গত 7 বছর আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল, যে প্রথম ইজতেমা আমাদেরকে দেওয়া হয়নি, তারপরে দ্বিতীয় পর্বে করেছেন, আমাদেরকে জোর করে দ্বিতীয় পর্বে করাতে বাধ্য করেছে ওই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান কামাল সাহেব।
এটার একমাত্র কারণ হচ্ছে ওনার ছেলের সাথে একজন ব্যবসায়ী আছে মাহফুজ হান্নান, সে আবার জোবাইরপন্থীদের একজন মুরব্বী। সে তার ছেলে জ্যোতির সাথে ব্যবসা করে, অস্ত্রের ব্যবসা করে, তারপরে কি কি ব্যবসা করে ওনার সাথে, এগুলা করেছে গত 15 বছর। তার ইনফ্লুয়েন্সের কারণে, হেফাজতে ইসলাম মাহফুজ হান্নানের ইনফ্লুয়েন্সের কারণে এই স্বরাষ্ট্রমন্ত্রী কোনোদিন আমাদের পক্ষে কথা বলেন নাই বা আমাদের জন্য কোন রকম ফয়সলা করেন নাই, সবকিছু তাদের পক্ষে করেছেন। যার কারণে আপনারা কি তখন কোনো প্রতিবাদ করেছেন যে আমরা দ্বিতীয় পর্বে প্রতিবার কেন, হ্যাঁ, অল্টারনেটিভলি যদি হয়? তাই আমরা সবসময় প্রতিবাদ করেছি। তাদের মিটিং এর মধ্যে তাদেরকে লিখিত দিয়ে, তাদেরকে বক্তব্য দিয়ে বিভিন্ন ভাবে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু যেহেতু আমাদের এই তবলিগটা একটা অহিংস মেহনত, আর এটা কোনো রাজনৈতিক মেহনত না, তো আমরা ওই মিছিল মিটিং বা এই কাজগুলো তো আমরা কোনোদিন করি নাই, আমরা জানিও না যে এইভাবে কোনো দাবি আদায় করা সম্ভব। যার কারণে আমরা আমাদের যে পদ্ধতি আছে এভাবে আমরা গত 7 বছর চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে 3টা জিনিস দেওয়া হয় নাই। মাওলানা সাদ সাহেব আমাদের আমির, ওনাকে বাংলাদেশে আসতে দেয় নাই তারা। কাকরাইল মার্কাজে তারা পুরো বছর আচ্ছা, ব্যবহার এই শব্দটা আবার বলুন। মানে বিগত 7 বছরে মাওলানা সাদ সাহেব আসতে পারেননি দেশে? আসতে দেন নাই তারা, না না সরি, বিগত 7 বছর না, 2018 লাস্ট উনি আসছেন। 18তে এই হেফাজতে ইসলাম এয়ারপোর্ট দখল করেন, এয়ারপোর্ট ঘেরাও করেন, যার কারণে 18তে টঙ্গী ইজতেমার ময়দানে উনি যান নাই, কাকরাইল মসজিদে আসছেন। এই 18, 19, 20, 21, 22, 23, 24, 6 ইয়ার্স, এই যে 5 বছর হয়ে গেল, এটা 6 ইয়ার্স রানিং। সো উনি আসতে পারেন নাই। এই আওয়ামী লীগ সরকার উনাকে আসতে দেয় নাই, মাওলানা সাদ সাহেবকে। আমাদেরকে বলা হয় আমরা আওয়ামী লীগের দোষর, তাহলে কেন আমাদের দাবি মানা হলো না? এটা একটা মিথ্যা দাবি, মিথ্যা তাদের কথা। আওয়ামী লীগ কোনোদিন আমাদের কোনো দাবি শুনে নাই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, কাকরাইল মসজিদ তাদেরকে পুরো বছর ব্যবহার করার জন্য দিচ্ছেন, আর আমাদেরকে মাসে 2 সপ্তাহ একটা সাইট ব্যবহার করতে দেন, লাস্ট 7 ইয়ার্স। আচ্ছা, হ্যাঁ, এইটা ওই মাহফুজ হান্নানের আর জ্যোতির ইনফ্লুয়েন্সে তার বাবা এই ফয়সলা করেছেন, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমাদেরকে দ্বিতীয় ইজতেমা জোর করে চাপিয়ে দিয়েছে, প্রথম ইজতেমা আমাদেরকে করতে দেয়নি। তো এই 3 জুলুমের বিরুদ্ধে আমরা সবসময় আওয়াজ তুলেছি, কোনো এটার সুরাহা পাই নাই। যখন এই ফ্যাসিস্ট সরকার চলে গেল, তো আমরা এটা মনে করলাম যে আলহামদুলিল্লাহ, এখন দেশে এরকম একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে যার কাছে আমরা আমাদের দাবি রাখলে তা আমরা ইনসাফ পাবো। যার কারণে আচ্ছা। এই সরকার আসার পরের থেকে লাস্ট 3.5 মান্থ অথবা 4 মান্থ আমি তাদের সাথে 33টা চিঠি চালাচালি, 33 বার তাদের কাছে যাওয়া, তাদের সাথে বসা, এবং 34 জেলায় ডিসির কাছে স্মারকলিপি, 34 জেলায় থানার ওসির কাছে স্মারকলিপি, এবং সমস্ত উপদেষ্টাদের কাছে আলাদা আলাদা স্মারকলিপি, এমনকি আমাদের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি, ওনার সাথে দেখা করার চেষ্টা করা আমরা গত 3.5 মাস অব্যাহত রেখেছি। কেন? কারণ এই হেফাজতে ইসলামও, তারাও, এবং হেফাজতে ইসলাম আর জোবাইরপন্থী যেহেতু তারা একজন একজনের সঙ্গে, তারা এটা বুঝে গিয়েছিল যে এখন তাদেরকে আমরা সমূলে যদি শেষ না করে দিতে পারি, মানে আমাদেরকে, তাহলে এরা ইনসাফ পেয়ে যাবে, আর ইনসাফ পেয়ে গেলে তো তারা সমান অধিকার পেয়ে যাবে। এতদিন তো আওয়ামী লীগের ছত্রছায়া তারা আমাদেরকে সমান অধিকার দেয় নাই। এখন আমরা সমান অধিকার যদি পেয়ে যাই তাহলে তো তারা পিছনে পড়ে যাবে। এই জন্য এই গত 10-12 দিন আগে কাকরাইল মসজিদে ওই জোবাইর সাহেব পুরো বাংলাদেশের মানুষদেরকে ডেকে বলে যে আমাদের ইজতেমার মাঠ দখল করে রাখতে হবে, যদি আমরা ইজতেমার মাঠ দখল না করতে পারি আমরা অস্তিত্ব সংকটে ভুগতেছি। অথচ এই ইজতেমার মাঠে তাদের কোনো অধিকার নাই। তারা 5 দিনের জোর, যেটা ইজতেমার 40 দিন আগে করা হয়, এটা তারা গত 6 বছর করে নাই। তারা কিন্তু মূল তবলিগ থেকে সরে যাওয়ার কারণে 5 দিনের জোরটা হচ্ছে তবলিগের মূল একটা অকেশন, মূল একটা প্রোগ্রাম, যেটা তারা গত 6 বছর করে নাই। আমরা এটা করেছি। টঙ্গী মাঠে আমরা করতে পারি নাই তাদের জ্বালাতনের কারণে আর আওয়ামী লীগের সরকারের কারণে আমরা করতে পারিনি, কিন্তু আমরা অন্য অন্য জায়গায় করেছি। পুরো বাংলাদেশের সমস্ত 3 চিল্লার সাথীদেরকে আমরা একত্রিত করে প্রতি বছর করেছি, তারা করে নাই। এই বছর তারা করেছে। তারা প্রথমে বলেছিল করবে না, তারাও করবে না, আমাদেরকেও করতে দিবে না। আমরা বলছি ঠিক আছে, আপনারা না করেন কিন্তু আমরা করব। তারপরে তারা করেছে। তারা যখন করলো তখন আমরা বললাম যে যদি আপনারা করেন আলহামদুলিল্লাহ, আমরা তাদের কাছে ওই সময় চিঠি পাঠিয়েছি, আপনারা 5 দিনের জোর এতদিন পরে করতেছেন, আপনাদেরকে মোবারকবাদ, সেফটির সাথে আপনারা করেন, সুন্দরভাবে করেন, আপনাদের কোনো সাহায্য দরকার হলে আমরা আপনাদেরকে করতে রাজি আছি। আমরা এরকম তাদেরকে চিঠি পাঠিয়েছি, এবং আপনাদের কাছে আমরা এটাও চাই যে আমাদের জোরের সময় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। কিন্তু যখন আমাদের জোরের সময় আসে, ঠিক তার 20 দিন পরে তারা মাঠ দখল করার জন্য আগে 10-12 দিন আগে থেকে আওয়াজ দিতেছে, তাদেরকে মাঠে ঢুকতে দিব না, তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করবো, তাদেরকে কাকরাইলে 2 সপ্তাহ ওইটাও দিব না, তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। এই কথা বলা তারা কি?
অর্থাৎ যে কথাটা আমরা বুঝলাম সেটি হচ্ছে বিগত দিনগুলোতে আপনারা যে বৈষম্যের শিকার হয়েছেন এবং রাইট। আপনারা চেয়েছিলেন যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সবার, এই জি, সরকারের অধীনে অন্তত আপনারা হয়তো কিছু দাবি দাওয়া উপস্থাপন করেছেন যে আপনারা হয়তো, জি প্লিজ প্লিজ আবার বলবেন, একটা জিনিস আমরা চেয়েছিলাম। স্পেসিফিক করেন, হ্যাঁ। মুন্না শোনা যাচ্ছে না কেন? আবার একটু বলুন, তিনটা জিনিস আবার একটু বলবেন। হোস্ট হ্যাজ মিউট ইয়োর মাইক। হোস্ট আমার মাইক মিউট করে রেখেছে। মুন্না, মিউট নাই, ওনার এখন ঠিক অডিও আছে? প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ, জি না জি হলে এখন আপনার ঠিক আছে, মিউট এখন ঠিক থাকলে আছে, তো কথা বলেন, বলতে পারেন। এখন তিনটা বলেন দাবি আমাদের ছিল। জি বলেন। তিনটা দাবি আমাদের ছিল, যেই তিনটা আমাদেরকে গত 7 বছর আওয়ামী লীগ সরকার দেয় নাই। একটা হচ্ছে আমাদের আমিরকে বাংলাদেশে আসতে দেওয়া, আমাদের ইজতেমার মধ্যে। দেখেন জি একটা ইসমাইল ভাই, তারা আমাদের থেকে আলাদা হয়ে গেছে। তারা আমাদের আমিরকে আমির মানে না, আমাদের মার্কাজকে মার্কাজ মানে না, তারা আলাদা হয়ে গেছে। এখন আমাদের এই প্রোগ্রামের মধ্যে কে আসবে, কে কথা বলবে, আমরা কাকে মানবো, এটা তাদের কথা। তাদের তো কোনো রাইট নাই এটার মধ্যে থাকে না। তারা এটার মধ্যে কোনো কথা বলতে পারে না, কারণ তারা আমাদের থেকে আলাদা হয়ে গেছে। নিজেই বলতেছে আমরা তোমাদের মার্কাজকে মানি না, তোমাদের আমিরকে মানি না, তো তোমরা কেন আমাদের কাজের মধ্যে ইন্টারফেয়ার করতেছো? আচ্ছা, আমাদের তিনটা দাবি আপনাদের স্পেসিফিক করেন, তিনটা দাবি, তিনটা দাবি। আচ্ছা, আসবে। দ্বিতীয় হচ্ছে কাকরাইল মসজিদে আমরা সমান অধিকার চাই। তৃতীয় আচ্ছা জিনিস হচ্ছে ইজতেমা তারা গত 6 বছর প্রথমবার করেছে, আগামী 6 বছর প্রথম ইজতেমা আমাদেরকে দেওয়া হোক, এবং তার পরবর্তীতে অল্টারনেটিভ 1 বছর তারা করবে, 1 বছর আমরা করবো, এটা আমরা চাই। এই তিনটা জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর প্রস্তাব। আচ্ছা আমরা মুফতি আজিমউদ্দিন আপনার কাছে আসবো। আমি বলি দর্শক মন্ডলী, আমাদের মুফতি আজিমউদ্দিন হচ্ছেন ইমাম ও খতিব কাকরাইল মসজিদ। আচ্ছা, আমরা তিনটি দাবি ওসামা ইসলাম সাহেবের কাছে শুনলাম, যে তিনটি স্পেসিফিক দাবি ছিল আপনাদের। সেই জন্য আপনারা বাংলাদেশের প্রশাসনের কাছে যে অনেক চেষ্টা করেছেন এই দাবিটি যেন একটা সুরাহা করা হয়, একটা উদ্যোগ নেওয়া হয়, সেটি ঠিক মতো করা হয়নি। এটা আমরা দৃশ্যত দেখতে পেয়েছি। আপনার কাছে এখন জানতে চাইবো, কাকরাইল মসজিদ কিন্তু তাবলিগ জামাতের একটা প্রধান কেন্দ্রস্থল। এই কাকরাইল মসজিদ এখন কাদের নিয়ন্ত্রণে আছে? সেখানে আপনারা কোনো ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন কিনা, এই বিষয়টি আপনি যেহেতু খতিব এবং ইমাম, আপনি একটু ব্যাখ্যা করবেন। এই বিভক্তির পর থেকে কাকরাইল মসজিদে যদিও আমাদের সাথে অন্যায্য বন্টনের ভিত্তিতেই আমরা কাকরাইল ব্যবহার করছিলাম, আমরা 2 সপ্তাহ, তারা 4 সপ্তাহ এবং একটা পাশে সারা বছর। কিন্তু টঙ্গীর এই ঘটনা, যেটা আমি আপনাকে আগেই বলেছি, একটা পরিকল্পিত একটা ঘটনা, যেটার পরে তারা কি দাবি করবে, সারা বাংলাদেশে কি মেসাকার করবে, সব আগে থেকে তাদের পরিকল্পিত ছিল। সেই পরিকল্পনার সূত্র ধরে তারা এখন আওয়াজ যেটা তুলছে, এখন তারা কাকরাইল দখলে রেখেছে। আগামী শুক্রবার থেকে কাকরাইল আমাদের বাড়ি বা আমাদের ব্যবহারের স্বাভাবিক নিয়মে আমাদের ব্যবহারে আসার কথা। কিন্তু ইতিমধ্যে তারা, আপনারা অনলাইনে দেখেছেন, তারা ঘোষণা দিয়েছে কাকরাইল কিয়ামত পর্যন্ত আমাদেরকে দিবে না, টঙ্গীর মাঠে আমাদেরকে ইস্তেমা করতে দিবে না। যেটা আমি মনে করি সারা বিশ্বের বুকে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার একটা ষড়যন্ত্র। আর সারা বিশ্বের বুকে বিশ্ব ইস্তেমার যে ভাবমূর্তি, সেটাকে বিনষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র। যারা চাচ্ছে বাংলাদেশের বিশ্ব ইস্তেমা, তারা যেটা করে, এটা তো ওসামা ভাই বললেন, তেমন কোনো মেহমানই নাই। মাওলানা সাদ সাহেব না আসা সত্ত্বেও আমাদের দ্বিতীয় পর্বের ইস্তেমায় প্রায় 8 থেকে 10 হাজার মেহমান প্রতি বছর আসছেন। তো যদি আমাদের ইস্তেমাটা বন্ধ না করা হয়, তাহলে তো জাতির সামনে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে জুবাইরপন্থীদের ইস্তেমায় বিদেশি মেহমান নাই। তাহলে ওয়ার্ল্ড ক্লাস ইস্তেমা হচ্ছে দ্বিতীয় পর্বের ইস্তেমা, মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ইস্তেমা। আমরা আগেই বলে এসেছি যে সাদ সাহেব যদি আসেন, তাহলে এই সংখ্যাটা 30,000 হইতে পারে, 50,000 হইতে পারে। সারা বিশ্বের বুকে ইস্তেমার সেই যে ভাব মূর্তি, এটাকে আরো উজ্জ্বল হবে। তো তারা এখন অন্যায়ভাবে যে দাবিগুলি করছে, যে দাবির পক্ষে প্রশাসনকে চাপ দেওয়ার চেষ্টা করছে, যে আমরা কাকাইলও ছাড়বো না, আমাদেরকে ইস্তেমা করার সুযোগ তারা দিবে না। আমি মনে করি যে টঙ্গীর একটা ঘটনা তারা ঘটিয়েছে, সামনে আমি জানি না এই সমস্ত দাবি করে বাংলাদেশে আরো কত অঘটন ঘটানোর পরিকল্পনা তারা নিয়েছে। যদি প্রশাসন সঠিক সময়ে এটা পদক্ষেপ না নেয়, তাহলে আমি মনে করি যে, যেহেতু নিজামুদ্দিনের অনুসারী শুধু ঢাকায় না, বাংলাদেশের পথে প্রান্তরে প্রত্যেকটা মসজিদ গ্রাম গঞ্জে নিজামুদ্দিনের সাথীরা ছড়ানো ছিটানো, যারা নিজামুদ্দিন বা এই তবলিগ, যে 100 বছরের তবলিগ, এটার জন্য তাদের জীবন মরণের প্রশ্ন, তাদের আহ জীবনটাই এই মেহনতের কারণে পরিবর্তন হয়েছে। এই কর্মীরা তো এটা মেনে নিবে না, এই কর্মীরা তো এই অন্যায় দাবি মানবে না। তার মানে তাদের এই দাবিগুলি হচ্ছে সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার আর একটা নীল নকশা। এখন আপনারা কি প্রশাসনের কাছে আবার কোনো দাবি জানিয়েছেন, এই যে 18ই ডিসেম্বরের পরে যে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখা হয়, কোনো অবিচার অন্যায় কোনো পক্ষ থেকে যাতে না হয়, সেই জন্য কোনো আর্জি পেশ করেছেন?
আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের দাবিগুলি জানিয়েছি, কাকরাইল থেকে চিঠি ইস্যু করে আমরা সারা বাংলাদেশে আমাদের অবস্থান জানিয়েছি। কিন্তু আমরা যে বিষয়টা 18 ডিসেম্বর লক্ষ্য করেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি মাওলানা মামুনুল হক সাহেব, যিনি ওই পক্ষের নিজে স্বঘোষিত, উনি আমাদের কাছে এসে বসছেন এবং নিজে বলছেন যে আমি জোবায়েরপন্থীদের লোক। আমরা বলেছি আপনি কেন জোবায়েরপন্থী হবেন, আপনি তৃতীয় পক্ষ হন। বলে না, আমি তৃতীয় পক্ষ না, আমি জোবায়েরপন্থীদের লোক। আমি বললাম আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, আমরা তো আপনাকে আমাদের লোক মনে করি। আপনি তৃতীয় পক্ষ হয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগলে যেমন বাবা এটাকে মিটিয়ে দেয়, সেই ভূমিকা আপনি অবতীর্ণ হন, আপনি কেন ওই পক্ষের হতে যাচ্ছেন? দারুল উলুম দেওবন্দ বলেছে আমরা কোনো পক্ষে না। তো সেই সুবাদে আহ আমরা দেখেছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ মামুনুল হক সাহেব সহ বসেছিলেন এক বলছেন ধরনের। যে আমার ভাই ভাই বলে বলছেন যে মনে হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা মাওলানা মামুনুল হক সাহেবকেই স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করছেন, যে আমার ভাই যেটা মনে করে। ইজতেমা হবে কি হবে না, আমার ভাই বসবেন, ভাই চিন্তা করবেন, মানে মনে হচ্ছে যে আমার ভাই হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তো এই যে ভাই ভাই ওই মিটিং এ কি আপনাদের পক্ষ থেকে কেউ ছিল? মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে যেটা হয়েছে। হ্যাঁ ছিলেন, কিন্তু তারা অত্যন্ত কোণঠাসা অবস্থায় ছিলেন, তাদের উপর স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক উত্তেজিত ছিলেন। ধর্ম উপদেষ্টা, যাকে আমরা মনে করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের অভিভাবক, তিনি এই ঘটনার পরে মানে যেখানে তাকে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার দরকার ছিল, সেখানে প্রকাশ্যিত নিয়ে একটা পক্ষের হয়ে ঘোষণা দিয়ে দিলেন জুবাইরপন্থীদের ইজতেমা হবে। এবং নির্বাচনের আগে মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে উনি নির্বাচনী ইশতেহার দেওয়া শুরু করে দিলেন, উনি এমপি হলে কত ভালো হয়। স্বরাষ্ট্র এবং ধর্ম উপদেষ্টা যদি এই অবস্থায় নিরপেক্ষ ভূমিকা না নেন, এবং আমি বলবো যে এই ক্ষেত্রে যদি বারবার টঙ্গীর এই ঘটনা শুধু আমাদের ব্যর্থতা না, শুধু আমাদের উপর চাপানো হচ্ছে এই ব্যর্থতা। 3.5 মাস যাদের দুয়ারে দুয়ারে আমরা দৌড়েছি, যাদের দুয়ারে গিয়েছি, চিঠি দিয়েছি, এটা কি তাদের ব্যর্থতা না? টঙ্গীর এই দুর্ঘটনা, জুবাইরপন্থীদেরকে 3.5 মাস আমরা সমঝোতার আহ্বান জানিয়েছি, তারা এটা মানে নাই, লঙ্ঘন করেছে, এটা কি তাদের ব্যর্থতা না? গাজীপুর প্রশাসন, যাদের দুয়ারে দুয়ারে আমরা বারবার গিয়েছি, এমন ঘটনা ঘটতে পারে আপনারা ঠেকান, এটা কি তাদের ব্যর্থতা না? আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা সহ সবাই এই পুরা দায়ভার আমাদের উপর চাপাচ্ছেন কেন? আমাদের উপর চাপায় কি আপনারা আপনাদের ব্যর্থতাকে আড়াল করতে চাচ্ছেন? বাংলাদেশের জনগণ তো সে আগের জায়গায় নাই। বাংলাদেশের জনগণ এখন সচেতন, তরুণ প্রজন্ম সচেতন, তারা অচিরেই এটাকে উদ্ঘাটন করবে আসলে এই দুর্ঘটনা ঘটানোর মূল কারণ কারা। তারা একটা পক্ষ নেওয়ার কারণে, তারা একটা পক্ষের কথা বলার কারণে, গার্ডিয়ান সুলভ নিরপেক্ষ কথা না বলার কারণে আমরা বলবো যে আমাদের দাবিগুলো যে তাদের কাছে পেশ করব, সেই পরিবেশটা এখনো তৈরি হয় নাই। আমি আশা করব ধর্ম উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা খুব দ্রুত সেই নিরপেক্ষ ভূমিকা, গার্ডিয়ান সুলভ ভূমিকা নিয়ে ওনারা দ্রুত আমাদের সাথে বসবেন, উভয় পক্ষকে নিয়ে বসবেন, যে পরিবেশে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবে না। তারা থাকলে আমি বলি যে 100 বছরে এই তবলিগের সমস্যা সমাধান হবে না। ধন্যবাদ আপনাকে। আপনি তরুণ সমাজের কথা বলেছেন, যুব সমাজের কথা বলেছেন। আমরা মুফতি সৈয়দ ওসামা ইসলাম আপনার কাছে জানতে চাইবো, আমাদের আমাদের সমন্বয়কদের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা? এই ধরনের একটা ছবি আমরা দেখেছি যে তাদের সাথেও কথা হয়েছে, সম্ভবত দুই পক্ষেরই কথা হয়েছে, এবং সেখানে কি কথা হয়েছে আবার কেউ কেউ বলতে চেয়েছেন সমন্বয়কদের কথা আপনারা রাখেননি, আপনারা বিট্রে করেছেন, বা আপনারা সেই কথা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেননি। এই বিষয়টি একটু ব্যাখ্যা করবেন, তারপর আমরা সমাধানের দিকে যাব। জি প্লিজ, শুনতে পাচ্ছি না প্লিজ আবার একটু আনমিউট করে নেবেন। করেছি। আমি একটা পরিষ্কার আসলে এটা বলতে চাই, এই যখন গত সরকার দেশের থেকে চলে যাওয়ার পরে যখন ছাত্ররা দেশের দায়িত্ব বুঝে নিল এবং উপদেষ্টাদেরকে ওনারা নির্ধারণ করলেন, তখন থেকে আমার ব্যক্তিগতভাবে এটা চেষ্টা ছিল যে তাদের সাথে একটা সম্পর্ক করে, যাতে করে তারা মিডল ম্যান হয়ে আমাদের তবলিগটাকে একটা সমাধানের দিকে নিয়ে যায়। এই জন্য হাসনাত সার্জিসের সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক, এবং আপনি দেখেছেন কিনা জানি না, অনেকগুলো প্রোগ্রামে আমরা একসাথে ছিলাম, এবং এর মধ্যে একটাই কারণ ছিল যে তারা যাতে করে আমাদের তবলিগের মেহনতটাকে একটা সমাধানের দিকে আগে নিয়ে চাইলে তারা নিয়ে যেতে পারে, এটা আমাদের চিন্তা ছিল। এই ইজতেমার 2 মাস আগে থেকেই হেফাজতে ইসলামও তাদের সাথে বসে এবং জোবাইরপন্থীরাও তাদের সাথে বসে। তো হঠাৎ করে হাসনাত এবং সার্জিস এই বিষয়ে একদম চুপ হয়ে গেলেন। আমি অনেক নক করলাম যে ইজতেমার কাছে আসতেছে, জোর কাছে আসতেছে, তোমাদের সহযোগিতা দরকার। তারা বলতেছে আমাদেরকে জোর করতে দিবে না, তারা বলতেছে আমাদেরকে কাকরাইলে ঢুকতে দিবে না, তারা বলতেছে আমাদেরকে ইজতেমা করতে দিবে না, আসো বাবা সমাধান কর। এইটা ওই যে আমি বললাম 36টা চিঠি গত 3.5 মাসে, এর মধ্যে হাসনাত সার্জিসের সাথে আমার অনেকবার ফোন, তাদের সাথে বসার চেষ্টা করা, ছাত্র সমন্বয়কদেরকে নিয়ে এই সমস্যা সমাধান করার জন্যই আমরা পুরো 3.5 মাস লেগেছিলাম।
আচ্ছা, প্রথমে ওনারা চেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে তারা 1-1.5 মাস আগে চুপ হয়ে গেলেন। তা আমি যেটা বুঝতে পারলাম, হয়তো বা তারা হেফাজতে ইসলামের ভয়, অথবা তারা মনে করতেছে যে আমাদেরকে আবার একদিকে ট্যাগ না লাগিয়ে দেওয়া হয় যে আমরা সাদপন্থী বা এমন কিছু, এই জন্য তারা এখান থেকে সরে গেলেন। যখন এই আচ্ছা, পরিস্থিতি চলতে 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 18 তারিখ 17 তারিখ চলে আসলো, এই ডিসেম্বর মাসে 17 তারিখ, 17 তারিখে হাসনাত আমাকে ফোন দিল, আমিও তাকে নকি করতেছিলাম বারবার। তো বললো, ভাই কি অবস্থা? আমি বললাম, এখন তো আমাদের পিঠ একদম ওয়ালে ঠেকে গেছে, এখন তুমি ফোন ধরছো বা এখন আসতেছো? ও বলে, ভাই একটু দেখা করতে চাই। আমি বললাম, দেখা করবা সব ঠিক আছে, কিন্তু এই গত 3 মাস ধরে আমি তোমাকে নক করতেছি, এই সমস্যা সমাধান করো। এখন কি ঠিক করবা? একদম পিল ওয়াটে আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে। আমাদের 3.5 লক্ষ তবলিগের 3 চিল্লা সাথী বাংলাদেশে আসতেছে, জোবাইরপন্থীরা মাঠ দখল করে রাখছে, কি করব আমরা? 17 তারিখ রাতে দুপুরে ওরা বললো, ভাই আমরা আসতেছি। কখন আসবে? বললো যে আমরা রাত্রে 10টায় আসবো। ঠিক আছে, আসো। এদিক দিয়ে সরকারের তখন নাক কান খুলছে। সরকারের প্রতিনিধিরা আমার বাবাকে ফোন দেওয়া শুরু করলো যে আগামীকালকে সকাল 11টায়, 18 তারিখ সকাল 11টায় আপনাদের সাথে মিটিং। হুম, আমরা বললাম, এটা 17 তারিখে করেন, হুম, 16 তারিখে পারবে না? 16 তারিখে ডিসেম্বর, 16 তারিখ, 16 ডিসেম্বর। তারপরে 18 তারিখে হলো। আমরা এটা ফয়সলা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা 11 তারিখে সরকার বসবে, তারপরে আমরা ডিসিশন নিব যে আমরা জোর করব নাকি মাঠে যাব না কি করব, সরকার কি বলে দেখি। কিন্তু রাত্রেবেলা যখন হাসনাত আর সার্জিসকে পাইলাম, আমরা অনেক খুশি হলাম যে ঠিক আছে, ওদের মাধ্যমে একটা সমাধান করতে পারি কিনা। ওদেরকে নিয়ে আমরা আমাদের টঙ্গী টিন সেজে যে মার্কাজ আছে, এই জায়গায় বসলাম। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো ওদের সাথে আলাপ হলো। আলাপ হয়ে ফাইনাল ডিসিশন এটা হলো, আপনি ভিডিও দেখবেন ক্লিয়ার। ওরা এটা বললো যে আপনারা 25 তারিখের মধ্যে মাঠ ছেড়ে দিবেন, আচ্ছা, আপনাদের দোয়া হয়ে যাবে, 25 তারিখে মাঠ ছেড়ে দিবেন, আপনারা মাঠে যাবেন ইনশাল্লাহ। আর আমরা কাকরাইলে যাচ্ছি, তাদেরকে বুঝাবো এটা আমাদের দায়িত্ব। আর আপনারা যে 25 তারিখে ছাড়বেন, এটার গ্যারান্টি আমরাই দায়িত্ব নিতেছি, আমাদের কথা গুড, যাতে না হয়। আমরা বললাম আলহামদুলিল্লাহ, গুড, খুব গুড। ভালো। এবং আমাদের মাওলানা আব্দুল্লাহ সাহেব ছিলেন ওই জায়গায়, আমাদের আরেকজন তবলিগের মুরব্বী। উনি ওনাদের সামনে এটা বললেন যে আলহামদুলিল্লাহ, আপনারা কাকরাইলে যাচ্ছেন, ওই সময় রাত্রে 1টা 10 বাজে, তার মানে 2-3 জি, ঘন্টা ম্যাক্সিমাম। ফজরের আগে জানায় দিবে, আমরা ইনশাল্লাহ ফজরের নামাজ ইস্তেমার মাঠে পড়বো। এটা মাওলানা আব্দুল্লাহ সাহেব ওনাদের সামনেই বলে, ওনারা বললো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হলো। 2টা জিনিস আমাদের সামনে তখন ছিল, যে একটা হচ্ছে হাসনাত স্যারজি যদি তাদেরকে বুঝাইতে পারে, তাহলে তো ফজরের আগে আমাদেরকে জানাই দিবে, আমরা মাঠ খালি করে দিবে তারা, আমরা ফজরের আগে পরে ইস্তেমার মাঠে ঢুকবো। আর যদি হাসনাত স্যারজি কোনো ফয়সলা না শুনাইতে পারে, তাহলে তো 11টার সময় সরকার আমাদেরকে ডাকছে। এবং আলহামদুলিল্লাহ সরকারের উচ্চ পদস্থ প্রতিনিধির কাছ থেকে আমরা এটাই বাই ইনফর্মড ছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা সুখবর আসতেছে। আচ্ছা, এই জন্য ওই দিন রাত্রে 9:30টায় আমার বাবা মার্কাজ ছেড়ে বাসায় চলে গেছেন। তার আগে 4 রাত আমরা ঘুমাইতে পারি নাই, বড় পেরেশান ছিলাম যে কি করব কি করব। সরকার আমাদের কথা শুনতেছে না, ছাত্ররা আমাদের কথা শুনতেছে না, পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, কেউ আমাদের কথা শুনতেছে না। আমরা পেরেশান, তার আগের 4 রাত ঘুমাইতে পারি নাই। ওই রাত্রে আমরা একদম টেনশন মুক্ত হইলাম যে আলহামদুলিল্লাহ সরকারও কালকে বসবে, আর হাসনাত সার্জিসও আসতেছে। তো আমার বাবা বাসায় বললেন আমি তো আজকে রেস্ট নিতে যাই। 9:30টায় বাবা বাসায় চলে গেলেন। আমিও হাসনাত সার্জিদের সাথে রাত্রে একটা মিটিং শেষ করে ওদের সাথে আমি মার্কাজ থেকে বের হয়ে গেলাম, চলে গেলাম বাসায়। বাসায় যে আরামসে যে নিশ্চিন্ত, আলহামদুলিল্লাহ ওরা ফজরের আগে আগে একটা ইনফরমেশন দিয়ে দিবে, আর না হলে সকাল 11টা তো একটা আমাদের পক্ষে ফেসলা আছেই, আসছে, আমরা নিশ্চিন্ত জি, যাই ঘুমায় পড়ছি আমরা বাসায়। সব আমাদের সাথীরা এরকম। এদিক থেকে পুরো বাংলাদেশ থেকে যে আমাদের সাথীরা টঙ্গী ইস্তেমার এই জোরের জন্য আসতেছে, তাদেরকে আমরা বলছি আপনারা আমাদের যে পশ্চিম তীরে আমাদের মার্কাজ আছে, এখানে এসে সবাই একত্রিত হন। সরকারের ফয়সলা অনুযায়ী আমরা কাজ করব, তার এক স্টেপও আমরা এদিক ওদিক যাব না। যেহেতু আমরা আচ্ছা, বিগত 7 বছর আমরা সরকারের কথার এক স্টেপও এদিক ওদিক যাই না, এটা পুরো বাংলাদেশের প্রশাসনের কাছে আমাদের একটা গুড উইল আছে, এটা আমরা নষ্ট করতে আচ্ছা, চাই। আচ্ছা, আচ্ছা, সরকার ঠিক এটা আছে, ঠিক জানে যে আছে। আমরা তার মানে জি, এই দাঁড়ালো, সরকারের পক্ষ থেকে যদি একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত হতো, তাহলে আপনারা সেই অনুযায়ী সুন্দরভাবে দুই পক্ষই আরো তাদের সুন্দরভাবে করতে কাজকর্মগুলো পারতাম। করতে রাইট, পারতেন। রাইট, আচ্ছা, রাইট। ঠিক আছে, আমরা সেটা এবার আমি এবার সমাধানের দিকে যাই। দর্শক মন্ডলী, আপনারা কিন্তু, দর্শকরা অনেক কমেন্টস করছে, এগুলো একটু পড়বেন, এগুলো মাথায় রেখেই বক্তব্য দিবেন, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি। বুঝতে অসংখ্য পারছি। দর্শক আমাদের সাথে এখন যুক্ত রয়েছেন, আর সারা বাংলাদেশ থেকে এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকেই যুক্ত রয়েছেন। আমি মুফতি আজিমউদ্দিন আপনার কাছে এখন আসবে। এখন সমাধানের উপায়টা কি? এখন আমরা চাই, দেশের মানুষ চায়, মুসলিম প্রধান দেশ আমাদের বাংলাদেশ, মানুষ চায় যে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা সুন্দরভাবে অনুষ্ঠিত হোক। দুই পক্ষ যদি একসাথে হয় তাহলে তো খুবই ভালো। তারপরেও যদি 2 ভাগে 2 পর্বে হয়ে থাকে, সেটাও যাতে শান্তিপূর্ণ ভাবে হয়, সেটার জন্য কি এক হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, 2 পর্বে হলো সেটা শান্তিপূর্ণ ভাবে সমাধানের কি উপায় আছে, একটু বলবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে যেটা বলতে চাই যে এক হওয়ার যে প্রত্যাশা, এটা তো আমরা বুকে ধারণ করি। এর জন্য আমরা 3টা থেকে 4টা চিঠি আমরা জুবাইরপন্থী
আমাদের অপরপক্ষ ভাইদেরকে দিয়েছি যে আসেন আমরা আগের মতো এক হয়ে যাই। আর উম্মত এক হবে তো এক আমিরের পিছনে। আপনি যখন নামাজ পড়েন তো আপনার ইমাম একজন থাকে, একজন একদম। ইমাম না হলে আপনি এক হতে পারবেন না। তো তারা যদি নিজামুদ্দিনের এক আমিরের দিকে ফিরে আসে, এক হওয়ার রাস্তা এখনো খোলা। যদি তারা ওই এক হওয়ার রাস্তায় আসতে তাদের সময় লাগে, তার আগে আমাদের প্রস্তাবনা, সারা বিশ্ব বরেণ্য দুইজন আলেমের পক্ষ থেকে যে প্রস্তাবনাটা, সেটা মেনে নিলে কিন্তু সমাধান হয়ে যায়। মাওলানা আরশাদ মাদানী, যিনি দেওবন্দের মুখপাত্র, সারা হিন্দুস্তানে যাকে আমিরুল হিন্দ বলে, উনি বাংলাদেশে এসে ঢাকার বড় একটা মাদ্রাসায় হাজার ওলামা তলাবার সামনে এই কথা বলে গেছেন যে মাওলানা সাদ সাহেবের যে মাসলা, এটা দেওবন্দে শেষ এবং দোনো পক্ষ হকের উপর আছে। কেউ যদি এক পক্ষকে না হক বলে, সে নিজের আখেরাতকে বরবাদ করবে। 2 নাম্বার মুফতি তকি উসমানী সাহেব বলেছেন মদিনা মুনাওয়ারাতে এক মজমার মধ্যে যে আপনারা এটা মনে করেন যে তবলিগের দুই পক্ষ দুইটা মাযহাবের মতো হয়ে গেছেন, একটা শাফি একটা হানাফি, যার যেখানে ইচ্ছা কাজ করতে পারে। বিশ্ববরেণ্য দুইজন আলেমের মতামতকে উপেক্ষা করার কোনো সুযোগ আমাদের নাই। আমরা এই দাবি তাদেরকে জানিয়েছি যে অন্তত তকি উসমানী সাহেব এবং আরশাদ মাদানী সাহেবের আপনারা মেনে নেন। দ্বিতীয়ত, আমরা যেটা মনে করি এই সমস্যা সমাধানের ক্ষেত্রে রাজনৈতিক যে ব্যক্তিবর্গ তবলিগের এই বিশাল মজমা থেকে একটা ফায়দা নিতে চাচ্ছে, তারা তাদের একটা স্বার্থকে সামনে রেখে এই একটা তাদের নজর এই মজমার দিকে দিচ্ছে। এই রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রভাবকে তবলিগ থেকে মুক্ত করতে হবে। তারা যতদিন এই তবলিগের মধ্যে থাকবে, আমি মনে করি যে তারা কোনোদিন সমাধান এই জন্য হতে দিবে না যে, হ্যাঁ সমাধান ওই সময় হতে দিবে যদি তবলিগে তারা তাদের সমস্ত আদর্শকে বিসর্জন দিয়ে, আমাদের অপরপক্ষ যেমন তাদের সাথে জোট বেঁধেছে, আমরা যদি তবলিগের যে আদর্শ বুকে লালন করি, যে উসুল সামনে রেখে আমরা চলি, আমরাও যদি আমাদের আদর্শ বিসর্জন দিয়ে একটা রাজনৈতিক দলের সাথে আমরা জোট বাঁধি, তাহলে হয়তো তারা ঠান্ডা হবে। এর আগ পর্যন্ত তারা কোনোদিন তবলিগের সমাধান চাইবে না। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে আমার এটা, এই রাজনৈতিক ব্যক্তিদের থেকে তবলিগের প্রভাব মুক্ত করে সরকার যদি উভয় পক্ষকে নিয়ে বসে, কেন জুবাইর সাহেবদের এত বিশাল দলের মধ্যে মানে সিদ্ধান্ত নিতে পারে, সরকারের সাথে কথা বলতে পারে, এরকম 2-4টা ব্যক্তি নাই? কেন তাদের আরেক অন্য সংগঠনের ব্যক্তিদেরকে হায়ার করে আনতে হয়? যদি আমাদের প্রশাসন তারা শক্ত হাতে এটাকে ডিল করে যে আমরা রাজনৈতিক ব্যক্তিদেরকে, যেহেতু এটা তাদের মূল সংগঠন না, তাদের আলাদা আলাদা সংগঠন আছে, তবলিগ যাদের মূল সংগঠন, এই দুই পক্ষের মুরব্বীদেরকে নিয়ে যদি বসে, আমি বলি যে এক না হতে পারলেও আপাতত আমরা একটা সমাধানের রাস্তায় চলতে পারি, যেই সমাধানটা আমি বলি আমাদের তবলিগের জন্য মঙ্গলজনক হবে, আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে, আমাদের ইস্তেমাটাকে বিশ্বের বুকে আরো উজ্জ্বল ভাবে তুলে ধরবে। ধন্যবাদ, ধন্যবাদ, খুব চমৎকার বলেছেন। আচ্ছা, এটা কিন্তু দেশের মানুষও কিন্তু মর্মাহত প্রতি বছরই, কিন্তু আপনি কি কোনো জবাব দেবেন? জি, ওসামা সাহেব। আমি একটু সংক্ষেপে, মানে ওই লাইনটা মনে হয় আমাদের ছুটে গেছে, সেটা হচ্ছে যে এটা রক্তাক্ত কিভাবে হলো, আমি একটু 1 মিনিটের মধ্যে সেটা বলি। সেটা হচ্ছে ওই যে আমি বললাম আমাদের লক্ষ লক্ষ সাথী আসতেছিল টঙ্গী মাঠে, আমাদের যে মার্কাজ ওইটার ভিতরে 5-7 হাজার মানুষ থাকতে পারে। ওই সময় 15-20 হাজার মানুষ চলে আসার কারণে রাস্তার পাশ দিয়ে আমাদের সাথীরা ঘুমিয়েছিল রাতের বেলা। রাস্তার পাশ দিয়ে ওই কামারপাড়া ব্রিজ পর্যন্ত সাথীরা ঘুমন্ত অবস্থায় চলে গেছিল। হঠাৎ করে রাত্রে 3:30টার দিকে ওদিক থেকে 1-150 মানুষ, তারা লাঠি পাথর এবং বিভিন্ন জিনিস নিয়ে আমাদের এই ঘুমন্ত সাথীদের উপর আক্রমণ করে এবং এখানে 15-20 হাজার মানুষ থাকতে এবং আমাদের মার্কাজে, তারা এই হঠাৎ আক্রমণে তারা একদম মানে পুরা একটা ম্যাসাকার অবস্থা ওখানে সৃষ্টি না, হয়। এটা আমরা যতটুকু জানি বা অনেকে হয়তো এইভাবে জানেন যে আপনারা আক্রমণ করেছিলেন ঘুমন্ত মানুষদের উপর। হ্যাঁ, এটাই তো কথা। আমরা দেখেন, আমি একটা কথা বলি, হাসনাত সার্জিস আমাদের এখানে আসলো, তাদের সাথে বসে আমাদের পুরা একদম ফিক্স যে ফজরের আগে তারা আমাদেরকে জানাবে, অথবা সরকার আমাদেরকে 11টায় মাঠ দিচ্ছে। আমরা কেন তাদের উপর আক্রমণ করে আমরা মাঠে ঢুকতে যাব? আমরা কি এত বোকা? আমাদের পুরা প্ল্যান, আমাদের পুরা গেম, আমাদের পুরা সিস্টেম, যেটা আমরা গত 3 মাস থেকে চাচ্ছিলাম যে সরকার আমাদেরকে মাঠ বুঝায় দেখ, ওই পুরাটার একদম এন্ডে চলে আসছে। আমরা তো মারামারি কোনোদিন করবো না তখন। এই জায়গায় ওনারা এসে অ্যাটাক করছে এই জন্য যে যাতে করে এটা ভন্ডুল হয়ে যায়, এই ফাইসলাটা যাতে আর না হয়। কারণ ওই জায়গায় যে জায়গায় 40-50 হাজার মানুষ, ওইখানে একটা ঢিল মারলে তো আপনি জানেন ওইখানে কি পরিস্থিতি ঘটবে। এবং তারপরে যেটা হয়, ভাগদৌড়ের মধ্যে তারা আমাদেরকে ধাওয়া করে, আমরা তাদেরকে ধাওয়া করি, আমাদের সাথীরা, এবং তারপরে ওই মাঠের মধ্যে যায়। ওই জায়গায় তারা আগের থেকেই এটার জন্য প্রস্তুত। ওই যে বললো বিভিন্ন ধরনের আমাদের সাথীরা যখন মাঠে ঢুকে ওই জায়গায় তাদেরকে অ্যাটাক করা হয় এবং ওই জায়গায় পরবর্তীতে বর্ষা পাওয়া যায়, ওই যে মাছ মারার কি বলে ওইগুলাকে, এরকম লম্বা লম্বা বর্ষা, ওইগুলা অনেক। তারপরে কাঁচি ধার করা বড় বড়
দা, তারপরে গুলতি, এগুলো সব আগের থেকে। তারপর কেরোসিনের মধ্যে কেরোসিনের মধ্যে দিয়ে আগুন লাগায়, ওগুলোও মারা হয়েছে আমাদের সাথীদের উপরে, এবং বিভিন্ন ভাবে উস্কানিমূলক করে যাতে করে এটা অ্যাটাক হয়ে যায়। এটা প্ল্যান ছিল আচ্ছা। তাদের, যাতে আমাদের কি যে মার দিয়ে দিতেছে এটা যাতে না হয়। এবং তারপরে আল্লাহ মাফ করুক, আমাদের দুইজন সাথী ওর মধ্যে শহীদ হলো, যেটা আমরা একজনের খোঁজ পেয়েছি, আরেকজন খোঁজ এখনো আমরা পাই নাই। এবং তারা বলতেছে তাদের দুজন, ওইটাও আমরা জানি না যে তাদের দুজন না কারা। আমার কথা হচ্ছে এটা, যে আমাদের তো মাঠে ঢোকার কোনো প্ল্যানই নাই, মাসওয়ারাই নাই, অবস্থাই নাই, আমরা কেন ঢুকবো? আচ্ছা, ধন্যবাদ। আপনার কথা আপনি বললেন, আমরা যদি এখন চেষ্টা করবো, আমরা মাওলানা জুবায়ের পন্থী যারা আছেন তাদেরকেও যদি দু একজনকে একত্র করতে পারি আগামীতে, আপনারা যদি যুক্ত হন সেই সময় আপনারা কথা বলতে পারবেন, বা আপনাদের পক্ষ থেকে অবশ্যই কেউ, অবশ্যই, হ্যাঁ, 100 আমরা বার। মুখোমুখি করার চেষ্টা করব। আমাদের দর্শকবৃন্দকে আমরা বলতে চাচ্ছি যে আমরা মাওলানা জুবায়ের পন্থী যারা আছেন তাদের কথাও শুনতে হবে। আমরা মাওলানা সাদ পন্থী যারা আছেন, মাওলানা সাদ সাহেবের অনুসারী, আমাদের আজিমউদ্দিন সাহেব বলেছেন সাদ পন্থী বলে কোনো শব্দ নাই, আপনারা এটা মূল তাবলিগ, এটা আপনারা বলতে চাচ্ছেন। এবং আমির যেহেতু উনি, সেহেতু সাদ পন্থী যারা রয়েছেন, মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা, তারাই মূল সংগঠন, সেটা আমরা জানতে পাচ্ছি। এখন সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলিম যারা আছেন তারা প্রত্যেকেই চাচ্ছেন তাবলিগের এই বিশ্ব ইজতেমার পূর্বক্ষণে যে বিশৃঙ্খলা বাংলাদেশে দেখা দিয়েছে, এর মধ্যে একটা শৃঙ্খলা আসুক, সারা বাংলাদেশের মানুষ একটা ইসলামী অনুষ্ঠানে যেতে পারে, তুরাগ নদীর পাড়ে একত্রিত হয় লক্ষ লক্ষ মানুষ, আমরা দেখেছি রাস্তাঘাট বন্ধ করে সবার আবেগ অনুভূতি কাজ করে সেখানে এসে মোনাজাতে অংশগ্রহণ করবার জন্য, সেটি যেন প্রতিষ্ঠিত হয়, অনুষ্ঠিত হয়, সেটি আমরা চাই, দেশের মানুষও সেটা চায়। এর মধ্যে রাজনৈতিক এক ধরনের প্রোপাগান্ডা, আপনাদের কথার মধ্য দিয়ে যেটি বুঝতে পেরেছি, কিছুটা ঢুকেছে। এই অবস্থান থেকেও আমরা পরিত্রাণ চাই। আমরা চাই যে দুই পক্ষই একসাথে হোক। আমরা আজিমউদ্দিন সাহেব যেটি বলেছেন, দুই পক্ষ একসাথে হয়ে কিছু কিছু দুই দলের স্বার্থ যেটি রয়েছে বা যে কারণে দ্বন্দ্ব দেখা দিয়েছে, সেটা থেকেও দুই দলকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে জুবায়ের অনুসারী সাহেব যারা আছেন, মাওলানা জুবায়ের অনুসারী, সেই সমাধানের লক্ষ্য কি আপনারা দেখতে পাচ্ছেন? সমাধান কি হওয়া সম্ভব? আজিমউদ্দিন সাহেব একটু বলবেন সংক্ষেপে, 1 মিনিট। হ্যাঁ, আমি সমাধানের কোনো সম্ভাবনাকে কখনোই নাকচ করি না। সম্ভাবনা অবশ্যই আছে। এই জন্য প্রশাসনকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। রাজনৈতিক ব্যক্তিদেরকে যদি আলাদা করে আমাদেরকে বসানো হয়, আমি মনে করি তারা যেহেতু দীর্ঘ সময় তবলিগের মধ্যেই তাদের জীবন কেটেছে, অবশ্যই তবলিগের ন্যূনতম আদর্শ এখনো তাদের মধ্যে বিদ্যমান আছে। অন্যায় কারো দাবি, আমি যদি কোনো অন্যায় দাবি করি আপনি কেন মানবেন? আর তারাই বা যদি কোনো অন্যায় দাবি করে, তাদের সংখ্যা বেশি বা মাদ্রাসার হুজুররা তাদের সাথে, এই জন্য তাদের দাবি মানতে হবে, তাহলে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে হাজারো মানুষের এই জান দেওয়ার অর্থটা কোথায় থাকে? আমি মনে করি বৈষম্য মুক্ত সমাজ গড়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। দেখেন, বিশ্ব ইজতেমা শুধু টঙ্গীর মাঠে জমা হলে বিশ্ব ইজতেমা হবে না। বিশ্ব আমির যদি এখানে না আসে, সারা বিশ্বের মধ্যে এটা বিশ্বায়নের যে প্রভাব, সারা বিশ্বের মধ্যে এটার যে ভাবমূর্তি, সেভাবে উজ্জ্বল হয় না। মাওলানা সাদ সাহেব যখন আসবেন, সারা বিশ্ব এখানে ঝুঁকে পড়বে, তখন না বিশ্ব ইজতেমাটা তার আসল মহিমায় ফিরে আসবে। এই জন্য আমরা চাই প্রশাসন শক্ত ভূমিকা নেক, দুই পক্ষকে নিয়ে বসুক। আমরা অবশ্যই সমঝোতা প্রত্যাশী, সমঝোতার সকল প্রস্তাব আমরা তাদেরকে দিয়েছি। যে কোনো সময় যে কোনো ইভেন্টে আমরা বসতে তৈরি আছি, এবং আমরা জি, আমরা অবশ্যই সমাধানের জন্য আমরা আশাবাদী। জি, ধন্যবাদ আপনাকে। মাওলানা মুফতি ওসামা ইসলাম, আপনি 1 মিনিট বলবেন, সমাধানের কথাটা একটু বলবেন 1 মিনিট। জি, অবশ্যই মুফতি আজিমউদ্দিন সাহেব যেরকম বললেন, আমাদের পক্ষ থেকে সবসময় আমরা চেষ্টা করে যাচ্ছি, এখনো করে যাচ্ছি, যাতে করে এটা সমাধান হয়ে যায়। বিশেষভাবে যেহেতু দুইটা পক্ষ হয়ে গিয়েছে, তো আপাতত যদি এক না হয়, তাহলে সবাই নিজের মতো কাজ করুক, কেউ কাউকে বাধা না দেখ, কেউ কারোর কুৎসারচনা না করুক, কেউ কাউকে অপবাদ না দেখ, সবাই নিজের মতো কাজ করতে থাকুক। আমাদের এই দ্বিধা বিভক্তি এবং একজন একজনকে গালিগালাজ করা, এটা ইসলামকে অপমান করতেছে। সাধারণ মানুষ ইসলাম থেকে দূরে সরতেছে। মানুষ এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে এরকম যদি ইসলাম হয়, একজন একজনকে গালিগালাজ করতেছে, অপবাদ দিচ্ছে, দোষারোপ করতেছে, তাহলে ইসলাম কি জিনিস? এই জন্য আমি শেষ করবো আমার কথা দিয়ে, হাসনাত এবং সার্জিসকে অনেক বেশি আমি ধন্যবাদ দিতে চাই। তারা এইটাই চাচ্ছিলেন, ওই যে 18 তারিখ রাত্রে তারা এইটাই চাচ্ছিলেন যে এটা সমঝোতা এখন আমাদেরকে করতে হবে। তারা বুঝতে পারছিলেন, এই জন্যই তারা ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে আমরা ইনশাল্লাহ মাওলানা সাদ সাহেবকে আসার ব্যাপারে, ভিসার প্রসেসের ব্যাপারেও আমরা আগাচ্ছি, আর আপনাদের এই মাঠও দিব আমরা, এবং আগামীতে যাতে করে দ্বন্দ্ব না হয় এটা ব্যাপারে আমরা বসবো। এখনো আমি বলি, হাসনাত সার্জিস এবং আমাদের মধ্যবর্তী সরকারে যারা আছেন, ওনারা যদি চান এটা সমাধান খুব সুন্দরভাবে করতে পারবেন। আমরা এই আশা নিয়ে আজকে আমি এখানে কথা শেষ করতেছি। ধন্যবাদ, 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 ধন্যবাদ মুফতি সৈয়দ ওসামা ইসলাম, এবং ধন্যবাদ মুফতি আজিমউদ্দিন, ইমাম ও খতিব কাকরাইল মসজিদ। এবং আমরাও চাই দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা আসুক, এবং যে কথা আমাদের মধ্য থেকে বেরিয়ে এসছে, প্রশাসন যদি একটা বলিষ্ঠ উদ্যোগ এখন নেয়, সমাধানের একটা চেষ্টা করে, তাবলিগের দুই পক্ষ যারা রয়েছেন তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর একটা চেষ্টা করেন, তাহলে এর সমাধান আশা করছি সম্ভব। এবং আমাদের বক্তব্য থেকে যেটি বেরিয়ে এসছে, একতাবদ্ধ হলে তো খুবই ভালো। যদি তাও না হয়, দুই পর্বে যাতে তাবলিগ ইজতেমা খুব সুন্দরভাবে সমাধান হতে পারে, সেই চেষ্টা অব্যাহত রয়েছে। দুই পক্ষেরই নিশ্চয়ই রয়েছে, ওনাদের তো রয়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি। এবং প্রশাসনের বলিষ্ঠ একটা ভূমিকা আমরা চাই।